सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। তাহলে আজকে আমরা কোর সাবজেক্টটার মধ্যে আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করব ডিটারমিনিজম, অদৃষ্টবাদ বা নিয়তিবাদ, এবং সেখানে আমাদের পুরুষাকার, আমাদের প্রচেষ্টা, আমাদের কোনো রকম কোনো প্রক্রিয়া প্রয়োগে কতটা কি পরিবর্তন হতে পারে, কি হওয়া সম্ভব, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ডিটারমিনিজম, অদৃষ্টবাদ বা নিয়তিবাদের ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? এটা বলা হচ্ছে যে ইট ইজ আ ফিলোসফিক্যাল আইডিয়া দ্যাট এভরি ইভেন্ট অর স্টেট অফ অ্যাফেয়ার্স, ডিসিশন অ্যান্ড অ্যাকশন is the inevitable and necessary consequence of antecedent states of affairs. অর্থাৎ দর্শনের এটা একটা আইডিয়া, একটা ধারণা যে যা কিছু ঘটছে, যা পরিস্থিতি হয়ে আছে, এভরি ইভেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স, এবং সেখানে ডিসিশন অ্যান্ড অ্যাকশন, যা যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা যা কাজ করা হচ্ছে, সমস্ত কিছু অনিবার্যভাবে একটা অতীতের কিছু কর্মের পরিণতি। পূর্ববর্তী কোনো একটা কারণবশত, একটা হেতুর কারণে, হেতুর জন্য আজকের বর্তমানের বিভিন্ন ঘটনা, বিভিন্ন পরিস্থিতি উদ্ভব হচ্ছে। আজকে আমরা যা সিদ্ধান্ত নিচ্ছি, যা কর্ম করছি, এভরি ডিসিশন অ্যান্ড অ্যাকশন ইজ দ্য ইনএভিটেবল অ্যান্ড নেসেসারি কনসিকুয়েন্স, যে অনিবার্যভাবে এবং সেটাই প্রয়োজনীয় কনসিকুয়েন্স, পরিণতি। কিসের পরিণতি, কিসের অনিবার্য, কোন অনিবার্য কারণে হচ্ছে না, পূর্বগামী, পূর্ববর্তী কিছু ঘটনার কারণে, অ্যান্টিসিডেন্ট স্টেটস অফ অ্যাফেয়ার্স, অতীতেই যা হয়েছিল, কোনো না কোনো কারণ, কার্যকারণ সম্পর্ক আমরা যেটাকে বলি, ল অফ কজেশন, সেই কার্যকারণ সম্পর্ক, কোনো না কোনো কারণ অতীতে ঘটেছিল, যার জন্য এখন বর্তমানে আমরা যা অনুভব করছি, যা কিছু হচ্ছে, যা সিদ্ধান্ত নিচ্ছি, সব কিছু তারই কনসিকুয়েন্স, তারই পরিণামস্বরূপ। এই হচ্ছে ডিটারমিনিজম। অর্থাৎ জন্মছকে আমরা যখন দেখি, আমরা প্রারব্ধ বলি, আমরা সঞ্চিত কর্ম বলি, 1 থেকে দ্বাদশ ভাব, লগ্ন, অর্থ, বিদ্যা, কর্ম, স্বাস্থ্য, বিবাহ, বাণিজ্য, আয়, উন্নতি, ক্ষয়ক্ষতি, মৃত্যু, সব কিছু যে জন্মছকে আমরা যে গ্রহ সন্নিবেশ দেখি, সেটা কোত্থেকে এলো না, অতীতের জন্মান্তরের যে কর্মের বীজ আছে, সেই কর্মের বীজের কারণে আমরা বর্তমানে এই জীবদ্দশায় সঞ্চিত কর্মের একটা অংশ, প্রারব্ধ কর্মের ফলাফল ভোগ করতে চলেছি। তো সেই অতীতের জন্মান্তরের যে অ্যান্টিসিডেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স, অতীতের যে প্রভাবগুলো, সেই কজ আজকে এফেক্ট হচ্ছে, অতীতের কজ কারণ আজকের এফেক্ট, এবং আজকের এফেক্টটা আবার নতুন করে কজ তৈরি করছে। এবার এই যে কজ এফেক্টের যে চেনটা, যে ধারাটা, এখানে সবচেয়ে বলবান, সবচেয়ে শক্তিশালী যে এই কজ এফেক্টের চেনটা, সেটা কিন্তু আমরা স্ট্রংগেস্ট ইনফ্লুয়েন্স পাচ্ছি কোথায় না, আমাদের বায়োলজিতে, আমাদের হেরিডিটিতে। বংশ পরম্পরায় যে চারিত্রিক বৈশিষ্ট্য, রোগ, নানান রকম অন্যান্য শারীরিক দৈহিক বৈশিষ্ট্য, গায়ের রং, চোখের রং, চুলের রং,
এই যে বৈশিষ্ট্যগুলো যে বংশ পরম্পরায় একটা ধারায় চলে আসছে, তার যে পুনরাবৃত্তি হচ্ছে, রিপিটেশন হচ্ছে, দিস ইজ দ্য স্ট্রংগেস্ট ডিটারমিনিজম, বায়োলজিক্যাল ডিটারমিনিজম, যার আরেক নাম হচ্ছে জেনেটিক ডিটারমিনিজম। তো বায়োলজিতে কি বলছে না, প্রত্যেকটা প্রাণী, এভরি অর্গানিজমকে, প্রত্যেকটা প্রাণীকে বোঝা যায়, প্রত্যেকটা প্রাণীর একটা এক্সপ্লেনেশন, একটা বিবরণ আমরা দিতে পারি তার হেরিডিটির মাধ্যমে, অর্থাৎ তার বংশ পরম্পরার মাধ্যমে, এবং তার পরিবেশের মাধ্যমে, এনভায়রনমেন্টের মাধ্যমে। হেরিডিটি অন দ্য ওয়ান সাইড, এনভায়রনমেন্ট অন দি আদার সাইড। এবং এই হেরিডিটি আর এনভায়রনমেন্ট বেসিক ফ্যাক্টর, তার সঙ্গে আমাদের যা ক্যাপাসিটিস, যে মেরিট, যে শক্তি, যে ক্ষমতা, যে দক্ষতা, এবং আমরা যে রিয়্যাক্ট করি, আমাদের যে প্রতিক্রিয়াগুলো হয়, কিসের রিয়াকশান না, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি থেকে আমরা যে বিভিন্ন প্রভাব আমাদের উপর আসছে, বিভিন্ন প্রভাব আমাদের উপর এসে পড়ছে, তাতে যে আমরা উত্তেজিত হয়ে যাই, এক্সাইটেড হয়ে যাই, যে উত্তেজনা, উদ্দীপনা সৃষ্টি হয়, সেগুলোকে কি বলছে না, স্টিমিউলাই। তাহলে আমাদের ক্যাপাসিটি, শক্তি ক্ষমতা, আর আমাদের রিয়াকশন, আমার শক্তি ক্ষমতাটা ভিতরে, আর বাইরে থেকে যে প্রভাবগুলো আসছে সেগুলোর সঙ্গে যখন আমরা ট্রানজ্যাক্ট করছি, আমরা আমাদের একটা একে অন্যের সঙ্গে, পরস্পরের সঙ্গে যখন একটা লেনদেন হচ্ছে, সেটা সেই স্টিমিউলাসটার সঙ্গে যে আমাদের একটা রিয়াকশান হচ্ছে, সেন্সারি রিয়াকশান, এই দুটোর একটা যৌথ প্রভাব তৈরি হচ্ছে। এই ক্যাপাসিটিগুলো আমাদের হেরিডিটি থেকে প্রাপ্ত, বংশ পরম্পরায় আমরা ক্যাপাসিটি পাচ্ছি, এবং স্টিমুলাস আমরা কোত্থেকে পাচ্ছি না, পরিবেশ থেকে, ফ্রম দ্য এনভায়রনমেন্ট। এইভাবেই কিন্তু আমাদের এই বায়োলজিক্যাল সিচুয়েশনটা আমরা বুঝতে পারি। এবার যা কিছু আমাদের প্রতিক্রিয়া হচ্ছে, আমরা যে সাড়া দিচ্ছি, আমরা যে ট্রানজ্যাক্ট করছি, এই রেসপন্সগুলো, এগুলো ইনহেরিটেড টেন্ডেন্সি একটা আমাদের আছে, যেটা আমাদের ক্যাপাসিটি, সেটা একদিকে, এবং আরেক দিকে হচ্ছে পরিবেশের স্টিমিউলাস। তো এই দুটোর মিলিত প্রয়াসে কিন্তু একটা মেন্টালিটি প্রত্যেকটা প্রাণীর তৈরি হচ্ছে। এবার অ্যাস্ট্রোলজিতে যাওয়া যাক, জ্যোতিষশাস্ত্রে, আমাদের যেটা কোর সাবজেক্ট। সেখানে আমরা কি পাচ্ছি, কেন্দ্র আর কোণ। লগ্ন, পঞ্চম, নবম হচ্ছে কোণ স্থান বা লক্ষ্মী স্থান, আর লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম হচ্ছে কেন্দ্রস্থান বা বিষ্ণু স্থান। লগ্ন, পঞ্চম, নবমকে বলা হচ্ছে ধর্ম, পুরুষার্থ, ধৃ ধাতু, যা আমাদের ধারণ করে রাখে, দ্যাট উইচ হোল্ডস আস, সাস্টেনস আস, আমাদের পালন করে। তো আমাদের যা ক্যাপাসিটি, আমাদের যা মেরিট, আমাদের যা ক্ষমতা, সেটাই তো আমাদের ধারণ করবে, আমাদের পালন করবে। এবার আমাদের একে বলা, ইংলিশে বলা হচ্ছে, আমরা যে কেন্দ্র কোণ বলি, তাকে ইংলিশে বলা হচ্ছে, কোণকে বলা হচ্ছে মেরিট, কেন্দ্রকে বলা হচ্ছে এনভায়রনমেন্ট। অর্থাৎ মেরিট হচ্ছে আমাদের জিনস, ইনহেরিটেড টেন্ডেন্সিস, আর কেন্দ্র হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, ক্ষেত্র, জমি। লগ্ন, পঞ্চম, নবম হচ্ছে আমাদের সেই বীজ, যে বীজকে বপন করতে হবে একটা জমিতে, একটা ভূমিতে, একটা এনভায়রনমেন্টে,
যেটা আমরা লগ্ন চতুর্থ সপ্তম দশমে পাবো। লগ্ন একমাত্র ঘর যেখানে কেন্দ্র কোণ দুটো কারকতাই কিন্তু প্রদান করা আছে। তো জন্ম জন্মান্তর থেকে আমরা যে স্ট্রেংথগুলো, যে ক্যাপাসিটিগুলো পেয়েছি ইনহেরিটেড, আমাদের বিভিন্ন জন্ম জন্মান্তর প্লাস বংশ পরম্পরায় ফ্যামিলির হেরিটেড, সেটাই হচ্ছে আমাদের লগ্ন পঞ্চম নবম। তো এই জায়গাটা আমরা আমাদের অ্যাস্ট্রোলজিতে পাচ্ছি। এবার যখন আমরা দশা দেখি যে একটা মানুষের চন্দ্রের অমুক নক্ষত্র, সেখান থেকে তার অমুক দশা থেকে জীবন শুরু হলো, এবার দশাক্রমটা তার কীরকম রান করবে। দশাক্রম রান করা মানে সেই গ্রহর প্রভাবটা এবং সেই গ্রহ যে ঘরের অধিপতি, সেই ঘরের কারকতাগুলো তার জীবনে এবার সক্রিয় হবে, জাগ্রত হবে, অ্যাক্টিভ হবে। অর্থাৎ সেই জিনসগুলো অ্যাক্টিভেশনে আসবে। এবং বহু ক্ষেত্রে আমরা দেখি, বিশেষ করে বৃহস্পতির ক্ষেত্রে, সক্ষেত্রস্থ বৃহস্পতি, তুঙ্গস্থ বৃহস্পতি, নবমের বৃহস্পতি, একাদশের বৃহস্পতির কোনো এফেক্ট নেই, জিরো। কারণ সেই জিন্সটা, সেই ইনহেরিটেড টেন্ডেন্সিটা জাগ্রতই হলো না, অ্যাক্টিভই হলো না। তো এই অ্যাক্টিভেশন অ্যান্ড ডিঅ্যাক্টিভেশন অফ জিনস খুব গুরুত্বপূর্ণ। এবার কেন্দ্র আর কোণের যখন আমরা কম্বিনেশন পাই জন্মছকে, যেটা অত্যন্ত একটা শুভ বলবান যোগ, ধর্মকর্ম অধিপতি যোগ বলা হয়। ধর্মকর্ম অধিপতি যোগ, অর্থাৎ মেরিট ফাইন্ডস ইটস এনভায়রনমেন্ট। যে বীজ আমার মধ্যে আছে, সেই বীজ ভূমি প্রাপ্ত হলো একটা ফসল প্রদান করার জন্য। যে জন্মছকে কেন্দ্র কোণের সম্পর্ক থাকবে, যোগ থাকবে, পার্টিকুলারলি একসঙ্গে, মুখোমুখি হলেও হবে, সমসপ্তম হলেও হবে, বা একত্রে সংযুক্ত একটা ঘরে, ধর্মকর্ম অধিপতি যোগ। এক্সাম্পল আপনাদের দিয়ে দিচ্ছি। ধরুন মেষ লগ্ন, মেষ লগ্নের চতুর্থপতি হচ্ছে চন্দ্র, নবমপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে চতুর্থপতি আর নবমপতি, চন্দ্র আর বৃহস্পতি যদি একত্রে একটা ঘরে থাকে বা যদি মুখোমুখি সমসপ্তমে থাকে, তাহলে সেটা ধর্মকর্ম অধিপতি যোগ সৃষ্টি করল। এবার এই যোগ শুভ ঘরে থাকলে অত্যন্ত বলবান, সে অপটিমাইজড হবে, তার রেজাল্টটা অনেক বেশি পার্সেন্টেজে মানুষ পাবে। আর এই যোগ যদি অশুভ ঘরে থাকে, ষষ্ঠে, দ্বাদশে, অষ্টমে, তাহলে তার কোয়ান্টিটি, তার পরিণামের যে পরিমাণটা, সেটা অনেক কম হবে, কিন্তু হবে। 5% হলেও একটা মানুষ পাবে ধর্মকর্ম অধিপতি যোগ। ধরুন কারুর কন্যা লগ্ন, তাহলে কন্যা লগ্নের 4th লর্ড হয়ে গেল বৃহস্পতি, আর নবম ভাবের অধিপতি গ্রহ হয়ে গেল শুক্র। এবার খুব কপিবুক স্টাইলে, একদম পুঁথিগত বিদ্যায় যারা ট্রেন্ড হয়েছেন, তারা বলবেন বৃহস্পতি শুক্র তো শত্রু, সেখানে তো সমস্যা হবে। সমস্যা হবে না। 4th and 9th কানেক্টেড হলো, তার ফল একজন মানুষ পাবেই পাবে। এবার সেখানে অন্যান্য গ্রহের যে প্রভাব, একটা মানুষের যে চেতনা স্তর ইত্যাদি, রাহু কেতুর কতটা কী ইনফ্লুয়েন্স, কোথায় ইনফ্লুয়েন্স, সেগুলোকে দেখতে হবে সাইড এফেক্টসের জন্য। কিন্তু পিওরলি ইন টার্মস অফ মেরিট অ্যান্ড এনভায়রনমেন্ট, কেন্দ্র আর কোণ,
বীজ আর ভূমি, সেই প্রেক্ষিতে যখন দেখবেন তার রেজাল্ট পেতে একজন মানুষ বাধ্য। এবং আরেকটা জিনিস যেটা দেখা যায় যে বহু ক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্রের অধিপতি বা কোণের অধিপতি বিশেষভাবে বলবান থাকলে তারাও কিন্তু শুভ ফল দেয়। এবার এখানে ওই বিচ্ছিন্নভাবে কিন্তু কোনো রেজাল্ট, কোনো পরিণামকে আলোচনা করা যাবে না। এই ভিডিওটা শুনেই এবার আপনারা বলবেন, কমেন্ট দিতে থাকবেন যে আমার অমুক গ্রহ অমুক জায়গায় আছে, কী ফল হবে বলতে পারবো না, সরি, ক্ষমা করবেন। এটা আপনাদের একটা তাত্ত্বিক আলোচনা একটু বোঝাবার চেষ্টা করছি। লগ্ন, পঞ্চম, নবম এই তিনটে ঘরের অধিপতি গ্রহ যদি দ্বিতীয়ভাবে বা একাদশে থাকে, তাহলে দে হ্যাভ দ্য ক্যাপাসিটি, দে হ্যাভ দ্য পোটেনশিয়াল টু ডেলিভার রেজাল্টস। এবার সেই পোটেনশিয়ালটা ম্যানিফেস্ট হবে কি না, সম্ভাবনাটা প্রকট হবে কি না সেটা দেখতে হবে। তার জন্য আরও অনেক প্যারামিটার্স আছে। তো যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই বায়োলজিক্যাল অ্যাসপেক্টে জেনেটিক্স, যেটা স্ট্রংগেস্ট ডিটারমিনিজম, সেইখানে আমরা যে বিষয়গুলো পাচ্ছি, যে একদিকে জিনস একদিকে এনভায়রনমেন্ট, সেই একই জিনিস কিন্তু আমরা একই নকশা, একই মডেল, একই ছক আমরা আমাদের অ্যাস্ট্রোলজির মধ্যেও পাচ্ছি। এবার এই যে ডিটারমিনিজমটা, এই ডিটারমিনিজম, এই অদৃষ্টবাদ, এটা সম্বন্ধে যে শুধু একটা দর্শনের অঙ্গ তা কিন্তু নয়। এই ডিটারমিনিজমটা আমরা নীতিশাস্ত্রতেও পাই, এথিক্সে, আমরা ধর্মতত্ত্ব থিওলজিতেও পাই, আমরা সমাজবিজ্ঞান সোশিওলজিতেও পাই, মনোবিজ্ঞান সাইকোলজিতেও পাই, ল অফ কজেশন তো আছেই, তার সঙ্গে আমরা পদার্থবিদ্যা ফিজিক্সেও পাই। এই ডিটারমিনিজমের মধ্যে আরেকটা স্পেশালাইজড বিভাগ আছে, সেটাকে বলছে ফেটালিজম। অর্থাৎ এই ফেটালিজম হচ্ছে ডিটারমিনিজমের একটা খুব বিশেষ রূপ, আকার, স্পেশাল ফর্ম, যেখানে বলা হচ্ছে যে প্রতিটা ঘটনা জীবনের, এভরি ইভেন্ট, যা কিছু ভবিষ্যতে ঘটবে সেটা ঘটবার ছিল বলেই, ফেটেড টু হ্যাপেন, ঘটবার ছিল বলেই ঘটবে। তো এই যে ডিটারমিনিজমটা, যেটা কার্যকারণ, একটা অতীতের কারণ আছে, এখন সেই অতীতের কারণের জন্য এখন আমরা তার ফলটা পাচ্ছি। তো বায়োলজিতে আমরা হেরিডিটিতে কী পাচ্ছি না, জিনস, বংশ পরম্পরার যে ওই একটা একক ইউনিট, যে আমাদের সমস্ত কোডগুলো ক্যারি করছে, বৈশিষ্ট্যগুলোর ইনফরমেশন ক্যারি করছে, ডিএনএ, দ্য ইনফরমেশন মলিকিউল, তথ্য বহনকারী যে অণু, এই বলছে যে জেনোটাইপস প্রডিউস ফেনোটাইপস। তো জেনোটাইপটা কি? জেনোটাইপ হচ্ছে যে আমাদের যে শরীরে যত জিনস আছে তার সম্পূর্ণ সেটটা, অল দ্য জিনস, কমপ্লিট সেট অফ জিনস হচ্ছে জেনোটাইপস। এবং এই জেনোটাইপ, এই সমস্ত জিনস যা আমাদের শরীরে আছে, সেটা যখন আমাদের পরিবেশের সঙ্গে, এনভায়রনমেন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, আমাদের শরীরের জিনস আর পরিবেশ একে অপরের সঙ্গে যখন তাদের একটা পরস্পরের সঙ্গে ক্রিয়া প্রক্রিয়া হচ্ছে, লেনদেন, ইন্টারাকশন হচ্ছে, তখন যে সমস্ত বৈশিষ্ট্যগুলো
দেখা যাচ্ছে, পর্যবেক্ষণ হচ্ছে, অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স ডিউ টু ইন্টারাকশন অফ জেনোটাইপ উইথ এনভায়রনমেন্ট, সেটাকে বলছে ফেনোটাইপস। অর্থাৎ একটা মানুষের চেহারা, তার ডেভেলপমেন্ট, বিকাশ কীরকম হচ্ছে, তার আচরণ কীরকম হচ্ছে। তো এই জেনোটাইপ মানে আমার শরীরের মধ্যে যত জিনস আছে, কমপ্লিট সেট, সমগ্র জিনস আমার পরিবেশের সঙ্গে তার সম্পর্ক স্থাপন হলো, সেই সম্পর্কের যে লেনদেন আদান প্রদান হলো, সেখান থেকে যে আমার বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, প্রকট হচ্ছে, অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো হচ্ছে ফেনোটাইপস। অর্থাৎ জেনোটাইপস প্রডিউস ফেনোটাইপস। মানে জিনগতভাবে বংশ পরম্পরায় আমাকে যা প্রদান করা হয়েছে, যা কিছু বংশ পরম্পরায় প্রদত্ত যত কিছু জন্মগত গুণ, সেই যে জেনেটিক এন্ডাওমেন্ট, এই জেনেটিক এন্ডাওমেন্টটা হচ্ছে একটা কোর ইস্যু। কিন্তু এখন মডার্ন সায়েন্স কি বলছে? মডার্ন সায়েন্স মানে আজকের দিনের না, বেশ কয়েক বছর আগের মডার্ন সায়েন্স বলছে যে এই জেনেটিক ডিটারমিনিজম, অর্থাৎ এই যে জন্মগত বংশগত একটা অদৃষ্টবাদ, যেটা হবেই, আগে ছিল আজকেও হবে, হেরিডিটিতে আমার পূর্বপুরুষদের যা ছিল সেটা আমিও পাবো, সেটারই পুনরাবৃত্তি হবে, এই যে চিন্তাভাবনাটা, এই যে মডেল অফ থিঙ্কিং, এই যে আদর্শটা, এই জেনেটিক ডিটারমিনিজম ইজ আ ফেলিং প্যারাডাইম। এটার আর কার্যকারিতা নেই, ইট ইজ স্লোলি ডাইং আউট, ফেডিং আউট। তাহলে সবচেয়ে বলবান, শক্তিশালী যে ডিটারমিনিজম, যেটা আমরা চোখের উপর দেখি, আজকে অ্যাস্ট্রোলজার হিসেবে, অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার বা কোনো ফিলসফার, কোনো দার্শনিক যদি আপনাকে বলে যে দেখুন আপনার জন্মান্তরের কর্মের ফল আপনি এখন পাচ্ছেন, আপনি ক্লিয়ারলি সেটাকে ননসেন্স বলে রুল আউট করে দিতে পারেন, সেটাকে অস্বীকার করতে পারেন। কি মশাই আপনি দেখেছেন কি দেখেননি, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু দিস ইজ অ্যান আর্গুমেন্ট। এটা আপনি তর্কের খাতিরে বলতে পারেন, কারণ আমাদের কাছে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎটাই একমাত্র অ্যাকসেপ্টেবল প্যারাডাইম। কিন্তু জেনেটিক হেরিডিটি, বংশ পরম্পরায় যেটা আসছে, যেটা বিজ্ঞান স্টাডি করে, যেটা তথ্য প্রমাণ আছে, সেটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। তো সবচেয়ে বলবান, শক্তিশালী যে পুনরাবৃত্তির অদৃষ্টবাদের যে বিষয়টা, যে ক্ষেত্রটা, সেখানেই অদৃষ্টবাদ ফেল করছে। ইটস আ ফেলিং প্যারাডাইম। এবং এই যে অদৃষ্টবাদ, জেনেটিক ডিটারমিনিজম যে ফেল করছে, যে সেটা আর সক্ষম নয়, সেটা এখন অচল হয়ে গেছে, সেখানে হোয়াট ইজ এমার্জিং? এপিজেনেটিক্স। এই এপিজেনেটিক্স অ্যান্ড জেনেটিক্স নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।